যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। সাংবিধানিক বাধা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। পদ খালি হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে ইসি। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। শেখ হাসিনা শাহাবুদ্দিন ফোনালাপের তথ্য পেলে তদন্ত করবে সরকার। ডেফিনেট কোনো খবর পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে কাজ করছে সরকার। বিদেশিদের অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ ভারতের। আবারও তীব্র হচ্ছে সিএনজি সংকট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালক। ব্যাহত নিত্যপণ্য সরবরাহ। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারার অভিযোগ। যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখিয়ে শিগগিরই স্পিকারের কাছে চিঠি দেবেন তিনি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে কোনো কারণে রাষ্ট্রপতি সরে দাঁড়াতে চাইলে এক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই। ইসি বলছেন, পদ খালি হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা শাহাবুদ্দিন ফোনালাপের অভিযোগ নিয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করবে সরকার। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন। সাংবিধানিক নিয়মানুসারে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ ২০২৮ সালের ২৩ এপ্রিল পর্যন্ত। কিন্তু হঠাৎ করেই বুধবার থেকে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ওঠে। যদিও এ নিয়ে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে চাইলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। এতে সাংবিধানিক কোনো বাধা নেই। গুঞ্জন তো গুঞ্জনই। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়। এদিন ইসিতে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, রাষ্ট্রপতির পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে ইসি। রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না এটা নির্বাচন কমিশনের কোনো বিষয় না। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। এদিকে জুলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপের অভিযোগ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে সঠিক তথ্য পেলে খতিয়ে দেখবে সরকার। ডেফিনেট কোনো খবর পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নৈতিক স্খলনে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের তথ্য জানিয়ে ইসি ও স্পিকারকে চিঠি দিয়েছে জামাত। তবে নির্বাচন কমিশনার বলছেন, এমপি পদ এখনই হারাবেন না তিনি। সংসদ থেকে চিঠি পেলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কমিশন। নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা জানান কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সদস্যপদ বাতিলের দাবিতে বিক্ষোভ করেন তার নির্বাচনী এলাকার অনেক মানুষ। নৈতিক স্খলনের প্রমাণ মেলায় বুধবার গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। নির্বাচনের জন্য
দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলাম এমপি পদ হারাবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হলেই কেবল সরাসরি ব্যবস্থা নিতে পারে ইসি। যে জামাত ইসলামের চিঠির ভিত্তিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নাই, নৈতিক স্খলনজনিত একটা বিষয়। এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন তাহলে তিনি বাড়িতে হবেন। জানান, নৈতিক স্খলনজনিত কারণে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও অভিযুক্ত সংসদ সদস্যের পদ বাতিলের এখতিয়ার আইনে নেই। সংসদ থেকে চিঠি পেলে তবেই আইনি ব্যবস্থা নিতে পারবে ইসি। এই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর নির্বাচন রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে। এদিকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের তথ্য চিঠির মাধ্যমে ইসিকে জানিয়েছে জামায়াতে ইসলামী। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা সহ ব্যবসা সহজীকরণের কথাও জানান সরকার প্রধান। উন্নয়ন অগ্রগতিতে বিদেশি বিনিয়োগকারীদের শরিক হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। অর্থনীতি পুনর্গঠন করে বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান ও রিজার্ভ বাড়ানোর নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সরকার গঠনের পর অর্থনীতি ঢেলে সাজানো সহ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নিয়ে এগোচ্ছে তারেক রহমানের সরকার। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান এ সময় বলেন, ব্যবসার সাফল্য অনেকাংশে নির্ভরশীল সরকারের নীতিমালার উপর। তাই দেশি বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। We are modernizing our legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution, simplifying tax and VAT administration, and making it easier. নানাবিধ চ্যালেঞ্জের মধ্যেও বিনিয়োগকারীদের স্বাচ্ছন্দ্যে ব্যবসা সম্প্রসারণে নির্বাচিত সরকার কাজ করছে বলে জানান সরকার প্রধান। বলেন, সরকার সব সময় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পাশে রয়েছে। Bangladesh has many challenges, but it also has remarkable strengths. We have a large and fast-growing domestic market. Our government has completed 5 months in office, but our policy preparation began long before the election. দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে দেশি বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। We are improving ports, logistics, infrastructure, and energy security, while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. এর আগে সম্মেলন কেন্দ্রের পাশে দেশি বিদেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক হয়েছে। পরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিত নির্মাণ নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিকেল 4:30টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভা কক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা অংশ নেন। সেপ্টেম্বরে ভারতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বলেন, ভারতে চলমান অভ্যন্তরীণ সমস্যার গণতান্ত্রিক সমাধান হবে বলে আশা করছে ঢাকা।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত ব্রিক্স বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক জোট। আগামী সেপ্টেম্বরে ভারতের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে সদস্য না হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আমন্ত্রণ পত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। এদিকে ভারতের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে আলোচনার মাধ্যমেই তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করবে বলে আশা করছে বাংলাদেশ। আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের আসন্ন বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেটা আরো গভীর হয়। এই সফরের মধ্য দিয়ে আরো নতুন কিছু বেরিয়ে আসবে। এদিকে ভিসা ইস্যুতে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গত 2-3 সপ্তাহের মধ্যে আমরা একাধিকবার মিটিং করেছি যে আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো কিভাবে সমাধান করা যায়। বিদেশগামী কর্মী, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের বাথরুমে ভিডিও ধারণের অভিযোগ, ক্যান্টিন বয় আটক, প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা, ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত মোজাফফর হোসেনকে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তদন্ত সংস্থাকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জিজ্ঞাসাবাদে আরও চমকপ্রদ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে প্রসিকিউশন। অবশেষে প্রকাশ্যে আনা হলো বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে। বৃহস্পতিবার প্রসিকিউশন মোজাফফরকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আবেদন মঞ্জুর করেন। পরে তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই সাথে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমাদের ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটিং অফিসার তার সুবিধা মতো তিনি যে কোনো সময় পরপর 2 দিন তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন, অথবা তিনি একদিন করেও জিজ্ঞাসাবাদ করতে পারবেন। প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়। জিজ্ঞাসাবাদে আরও চমকপ্রদ তথ্য পাওয়া যাবে বলেও দাবি করেন চিফ প্রসিকিউটর। মাসুদউদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠতা, উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন, এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। ইতোমধ্যে জিয়াউর রহমান হত্যার ঘটনায় মোজাফফর হোসেনের বিচারের জন্য তাকে সেনা আদালতে রাখা হয়েছে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। 1 বছরের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের সব মামলা নিষ্পত্তির আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতি শিগগিরই মিলবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে চিফ প্রসিকিউটর বরাবর স্মারকলিপি জমা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন 11 দলীয় জোট এবং জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা। জুলাই হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচারের অগ্রগতি ও সুষ্ঠু তদন্ত সহ 7 দফা দাবি জানান তারা। স্মারকলিপি জমা দেওয়া শেষে বিচারিক প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানান জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। আমরা তো আমাদের দাবিগুলো ফরমালি দিয়েছি,
2 বছর যদি আমরা হিসাব করি, যদি ওনার টেনিয়রে নয়, সব মিলিয়ে আমরা প্রক্রিয়ার ব্যাপারে বলবো। আমরা তো নির্দিষ্ট করে ওনার কাছে ওনার কার্যক্রম নিয়ে স্যাটিসফাইড হতে চাই না, আমরা টোটাল কার্যক্রমের উপর একটা মন্তব্য এবং মূল্যায়ন করতে চাই। তো 2 বছরের ব্যবধানে যা হয়ে গেছে এটাকে আমরা বলতে পারি একটা পর্যায়ে এসেছে, কিন্তু এটা জনগণের স্যাটিসফ্যাকশনের লেভেলটা, প্রত্যাশার জায়গাটা, সন্তুষ্টি এবং প্রত্যাশার জায়গাটা আরো হাই। এ সময় 1 বছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের সব মামলা নিষ্পত্তির আশ্বাস দেন চিফ প্রসিকিউটর। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দৃশ্যমান অগ্রগতি দ্রুতই দেখা যাবে বলেও জানান তিনি। যে আমি 1 বছরের মধ্যে জুলাইয়ের যত মামলা আছে সব ইনভেস্টিগেশন রিপোর্ট এবং জাজমেন্টের মধ্যে দিয়ে এগুলো আমরা নিষ্পত্তি করতে চাই। সংগঠন হিসেবে আওয়ামী লীগ কি অপরাধ করেছে সেটা যখন আমার কাছে ছিল, আমার প্রিডিসেসরের কাছে ছিল, আমি আসার পর এটাকে এক্সপাইরেট করেছি। খুব দ্রুত গতিতে আমাদের এই সংগঠনের বিরুদ্ধে ইনভেস্টিগেশনটা চলমান আছে এবং আপনি কিছুদিনের মধ্যে আপনারা দৃশ্যমান একটা অগ্রগতি দেখতে পাবেন। সোমবার শাপলা হত্যাযজ্ঞ এবং আগামী সপ্তাহে জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা মামলার চার্জশিট দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমার পর্যায়ে এসে সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। গণভোট নিয়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বিএনপি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ফ্যাসিবাদের সব চিহ্ন নির্মূল না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর মিরপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত জনসভায় ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান ছিল এমন এক ঝড় যা ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে উৎখাত করেছে। তিনি অভিযোগ করেন, সরকারের বিভিন্ন স্তরে দুর্নীতি ও অনিয়মের কারণে দেশ নানা সংকটে পড়েছে। তিনি বলেন, দেশের যুব সমাজ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। নেতাকর্মীদের সামনে আরও বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। আমরা সরকারকে অনুরোধ করব, মেহেরবানি করে জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে ইতিহাসে তাদেরকে কঠিন মূল্য দিতে হয়েছে। আপনারা দেরি হয়েছে, অসুবিধা নাই, মেনে নেন। এই জনগণকে সম্মান দেখালে জনগণও আপনাদেরকে ধারণ করবে, সম্মান দেখাবে। কিন্তু জনগণের মুখোমুখি হয়ে গেলে, এই রায় অগ্রাহ্য করলে, শুধু দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে যদি এই রায় অগ্রাহ্য করেন, জনগণ অতীতেও কাউকে ছেড়ে কথা বলে নাই, আগামীতেও ছেড়ে কথা বলবে না। তীব্র হচ্ছে গ্যাস সংকট। সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না চালকরা। বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি স্টেশন, যেগুলো চালু রয়েছে সেগুলোতেও মিলছে না চাহিদা মতো গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে গ্রাহক। দ্রুত সংকট সমাধানের দাবি তাদের। গ্যাসের তীব্র সংকটে থমকে গেছে সিএনজি চালিত যানবাহনের স্বাভাবিক চলাচল। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। বন্ধ রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশন। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যরাত থেকে অপেক্ষায় আছেন কেউ কেউ। অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না গ্যাস। রাত্রে 3টার থেকে শুরু করে এই পর্যন্ত এখন পর্যন্ত গ্যাস পাইনি। আমরা এই পর্যন্ত কোনো গ্যাসের কোনো সুরাহা পাচ্ছি না। পাম্পে ম্যানেজার বলতেছে গ্যাস নাই। পাম্পের কাছাকাছি এসে এখন পাম্প থেকে বলতেছে যে গ্যাস নাই। 1.5 ঘন্টা এখানে বসে রয়েছে, বন্ধ। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ নেই চাহিদার অর্ধেক সিএনজির। নর্মালি যে চাহিদা থাকে বা যে পরিমাণ আমাদের বিক্রি, তার মানে 1-2% পাচ্ছি না আমরা এখন। 2-3 PSIতে থাকে। এটা মেশিন স্টার্ট দিলে মেশিন আর কম্প্রেস করতে পারে না, আলটিমেটলি শাটডাউন হয়ে যাচ্ছে। এদিকে ময়মনসিংহেও সিএনজি স্টেশনে গ্যাস সংকটে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ময়মনসিংহ শহরে আমাদের 6টা পাম্প আছে। 6টা পাম্পের মধ্যে প্রায় 5টা পাম্পই বন্ধ। সারাদিন গ্যাস পাম্পে বসে থাকি, গ্যাস নাই। দিন না দিন খাই, এখন আমাদের সংসার কিভাবে চলবে? রাত্রে 2টার সময় আসছে, এখন পর্যন্ত কেউ গ্যাস পায় না। জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দূর করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সারি সারি যানবাহন, দীর্ঘ প্রতীক্ষা। সংকটের প্রেক্ষাপট ভিন্ন হলেও ভোগান্তির চিত্র একই। এ সংকট সমাধানে সরকারের দ্রুততম পদক্ষেপের প্রত্যাশা সাধারণ গ্রাহকদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ট্রাম্পের হুমকির পর হরমুজ উপসাগরীয় অঞ্চলে ইরানের ব্যাপক হামলা।
মধ্যপ্রাচ্যের তেল রফতানি আটকানোর হুঁশিয়ারি লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে হাউথি চিকিৎসকের সংকট দূর করে মানসম্মত সেবা নিশ্চিতের তাগিদ দিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। বলেন, পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের আরও সজাগ থাকতে হবে। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, সেবার মান অক্ষুণ্ণ রেখে অতীতের সুনাম ফেরাতে হবে প্রতিষ্ঠানটিকে। রাজধানীর হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ চিকিৎসাবিদ্যার প্রতিষ্ঠানটির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি সম্মাননার আয়োজনে যোগ দেন ডাক্তার জুবাইদা রহমান। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জন করা শিক্ষার্থীদের সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় হাসপাতালটির সেবার মান অক্ষুণ্ণ রেখে অতীতের সুনাম ফেরাতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সমাজ কল্যাণমন্ত্রী। এখানকার সার্ভিস, এখানকার ক্লিনলিনেস, এখানকার চিকিৎসকদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা এমন একটি পর্যায়ে ছিল যেটি সরকারি অনেক মেডিকেল কলেজ, সরকারি অনেক পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউশনে ওই সময় ছিল না। আমরা যারা চিকিৎসক, আমরা যারা স্বাস্থ্যকর্মী, যে পর্যায়েরই হই না কেন, আমাদের দায়িত্ব রয়েছে এটার যে গুণগত মান ছিল সেটি পুনরুদ্ধার করা, সেটিকে আরো শানিত করা। ডাক্তার জুবাইদা বলেন, গ্রামীণ এলাকায় চিকিৎসকদের সংকট দূর করে মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। চিকিৎসা এখনো দারিদ্র্যের অন্যতম কারণ। আমাদের দেশে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন। কিন্তু দেশবাসীকে সেবার লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে নিশ্চয়ই এই সমস্যারও সমাধান আছে। নিজেদের শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেমের মাধ্যমে সবার কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ খাতে সামিট গ্রুপের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। এরই মধ্যে সিঙ্গাপুরে অন্তত 1500 কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান শেষ করেছে সংস্থাটি। এদিকে 700 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান পরিবারের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করতে যাচ্ছে দুদক। আওয়ামী লীগ সরকারের বিগত 15 বছরে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ ও বিভিন্ন প্রকল্পের নামে 1 লাখ কোটি টাকারও বেশি লুটপাটের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। এই লুটপাটের বড় একটি অংশ জুড়ে সংস্থাটির কাছে নাম এসেছে সামিট গ্রুপের। দুদকের তথ্য বলছে, সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান পাওয়ার ইন্টারন্যাশনাল PTE এর অনুকূলে অন্তত 1500 কোটি টাকা পাচার করা হয়েছে। এমন অবস্থায় দেশে বিদ্যুৎ খাতে লুটপাটের প্রকৃত তথ্য উদ্ঘাটনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে চিঠি দিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং PDB-তে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর পত্র প্রেরণ করেছেন। ওখান থেকে রিপোর্টপত্র আসার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন পরবর্তী পদক্ষেপ। এদিকে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবং তার স্ত্রী ও সন্তানদের নামে প্রাথমিকভাবে 700 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের খোঁজ মেলায় সম্পদ বিবরণীর নোটিশ জারি করতে যাচ্ছে সংস্থাটি। অনুসন্ধানে এখানে বলাই আছে ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং এর অভিযোগ, সেটা চলমান রয়েছে। যৌথ টাস্কফোর্সের অধীনে থাকা সামিট গ্রুপের বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতির অনুসন্ধানে কাজ চলছে। এরই মধ্যে সামিট গ্রুপের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ক্যান্টিন বয়ের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা, করছেন তারা। দিন কয়েকের মধ্যে আবারও উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়। এবার অভিযোগ আরও গুরুতর। বিজয় 24 সালের নারী ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল, সেখানে সংরক্ষিত বিভিন্ন ভিডিও।
বুধবার রাতে বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফুঁসে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা জানান অভিযুক্তের ফোনে 9 শতাধিক ভিডিও রয়েছে। 6 মাসের বেশি সময় ধরে ঘৃণ্য এই কাজ করে আসছে সে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন তারা। ক্যান্টিন বয় যিনি ক্যান্টিনে কাজ করে মেয়েদের হলে বিজয় 24 হলে, তিনি হচ্ছে মেয়েদের ওয়াশরুমে ভিডিও ধারণ করেছে এবং সেটা একদিনের ভিডিও না, তার ফোনে প্রায় 900-রও বেশি ভিডিও পাওয়া গেছে এবং এটাও শোনা গেছে যে সে ভিডিওগুলো সেল করতো টেলিগ্রাম চ্যানেলে। যেখান থেকে আমাদের বড় বড় কথা বলা হয় আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারবো, সেই জায়গায় আসলে আমাদের কোনো নিরাপত্তা নেই। জঘন্য একটি কাজ হয়েছে, তার জন্য আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি করি। আর বরাবরের মতো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তার যে মোবাইল, সেই মোবাইলটা আমরা সিজ করেছি। সিজ করে আমরা এটা সিলগালা করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ এটা ফরেনসিক করবে। একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে বুধবার রাতে আটক করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। দেখছেন সন্ধ্যার সময়। একই দলে মেসি, এমবাপ্পে, ভিজিনিয়া আলোচনায় থাকলেও দর্শকের পছন্দের তালিকায় নেই লামিন ইয়ামাল, এমনকি ব্রাজিলের কোনো খেলোয়াড়। 4-3-3 ফরমেশনে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা, যেখানে সর্বোচ্চ 3 জন করে জায়গা করে পেয়েছে স্পেন ও ফ্রান্সের খেলোয়াড়রা। শেষ হয়েও হইল না শেষ। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের আমেজ এখনও টাটকা ফুটবল ভক্তদের মনে। এখন আগ্রহের সর্বোচ্চ চূড়ায় 48 দলের বিশ্বকাপ। রেকর্ড 1248 খেলোয়াড়ের মধ্যে কারা জায়গা পেল 2026 বিশ্বকাপের সেরা একাদশে। বিশ্বব্যাপী কোটি ফুটবল সমর্থকদের ভোটে নির্বাচিত সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। দলে সবচেয়ে বেশি 3 জন করে ফুটবলার জায়গা পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং সেমিফাইনালিস্ট ফ্রান্স থেকে। রানার্স আপ আর্জেন্টিনা থেকে রয়েছে 2 জন, আর ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে সুযোগ পেয়েছেন 1 জন করে খেলোয়াড়। 4-3-3 ফরমেশনের টিম অব দ্য টুর্নামেন্ট সাজিয়েছে ফিফা। আবারও ইতিহাসের পাতায় বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দের ভিজিনিয়া। সমর্থকদের সর্বোচ্চ 39.6% ভোট পেয়ে ফিফা একাদশের গোলরক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। বারবার দলকে খাদের কিনারা থেকে জয়ের মোহনায় নেয়া মেসি তো লিড স্টার। এবারের বিশ্বকাপের সর্বোচ্চ 5 ম্যাচে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন LM10। তবে মেসির থেকেও বেশি ভোট পেয়েছে গোল্ডেন বুট জয়ী কিলিয়ান এমবাপ্পে, এমনকি নরওয়েজিয়ান সেন্সেশন আর্লিং হাল্যান্ড। 22.17% ভোট পাওয়া মেসির আক্রমণ সঙ্গী এই 2 ফরওয়ার্ড। রক্ষণ ভাগে রয়েছেন স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো। এই ডিফেন্ডার যুগলের দাপটে 7 ম্যাচ ক্লিন শিট ছিল স্পেনের। আছেন আরও 2 শক্তিশালী দেয়াল, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেস এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। মিডফিল্ডে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যে কোনো সময় পদত্যাগ করছেন রাষ্ট্রপতি। সাংবিধানিক বাধা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনা, শাহাবুদ্দিন ফোনালাপে তথ্য পেলে তদন্ত করবে সরকার। $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে কাজ করছে সরকার। বিদেশিদের অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ ভারতের। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপথের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গী থাকুন সময়।